শুরুতে জানিয়ে দিব পেজার বিস্ফোরণ, ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর প্রতিশোধের হুমকি হিজবুল্লাহর। জানিয়ে দেব দক্ষিণ গাজায় রাফায় ভয়াবহ সংঘর্ষ, 4 দখলদার সেনা খতম। এদিকে ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের বক্তব্যে দিল্লির ক্ষোভ। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমা রাজনীতিবিদরা যেভাবে ইসরায়েলি হত্যা ষড়যন্ত্রের জন্য যন্ত্রের সময় কিনে নিচ্ছে। পেজার বিস্ফোরণ, ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে হিজবুল্লাহ। লেবানন জুড়ে ভয়াবহ পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুত এবং এর আরও আশপাশে বেশ কয়েকটি শহরে একযোগে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক শিশুসহ 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 2750 জন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এছাড়া হিজবুল্লাহ বেশ কয়েকজন যোদ্ধাও আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি। আহতদের মধ্যে অন্তত 200 জনের অবস্থা এখন আশঙ্কাজনক। পেজার হলো এমন একটি ছোট এক ধরনের যন্ত্র যা মোবাইল ফোনের বিকল্প হিসেবে ব্যবহার এবং যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। মঙ্গলবার হঠাৎ করে লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। সেগুলো হ্যাক করে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানানো হয়। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে যে পেজারগুলো বিস্ফোরণ ঘটেছে সেগুলো হিজবুল্লাহর বিভিন্ন ইউনিট এবং প্রতিষ্ঠানের কর্মীরা ব্যবহার করতেন। এসব বিস্ফোরণে তাদের অন্তত 2 যোদ্ধা নিহত হয়েছেন। এসব বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকেই দায়ী করছে গোষ্ঠীটি। তারা বলছে এর জন্য ইসরায়েলকে উপযুক্ত শাস্তি পেতে হবে। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে যে গাজা এবং এর জনগণের প্রতি সমর্থন অব্যাহত রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তবে এখনও পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এই বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ আগামীকাল ভাষণ দেবেন বলে জানা গেছে। এদিকে লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছেন যে কয়েক মাস আগেই এই পেজারগুলো দেশে আনা হয়েছিল। ইসরায়েল এবং মার্কিন কয়েকটি সূত্র বলছে হিজবুল্লাহর এই পরিকল্পনা সম্পর্কে জেনে যেতে পারে এমন আশঙ্কা থেকে ইসরায়েল পরিকল্পনার আগেই পেজারগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে। এই পেজারগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপোলো ফার্ম সরবরাহ করেছিল। তবে এই বিস্ফোরণের ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে এই কোম্পানিটি। তারা বলছে হাঙ্গেরির এই কোম্পানিটি এই পেজারগুলো তৈরি করছে এবং তারা চুক্তির আওতায় তাদের কাছ থেকে এসব পেজার কিনে নিয়েছে। এদিকে দক্ষিণ গাজায় রাফায় ভয়াবহ সংঘর্ষ, 4 দখলদার সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকায় রাফা শহরে ভয়াবহ সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের অন্তত 4 বর্বর সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল এই ঘোষণা দিয়েছেন। নিহত সৈন্যরা হলেন ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন্তোফ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট আমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন। এর মধ্যে মিমন্তোফ ছিলেন ডেপুটি কোম্পানির কমান্ডার। নিহতদের বয়স 21 থেকে 23 বছরের মধ্যেই। নাইম হলেন প্রথম মহিলা সৈনিক যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের সময় নিহত হলেন। এসব সেনার মৃত্যু গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের হিসাব মতে নিহত দখলদারের সেনার সংখ্যা দাঁড়ালো 348। গতকালের সংঘর্ষে যেই 4 সেনা নিহত হয়েছেন ওই কোম্পানিরই 1 অফিসার এবং 2 সৈনিক গুরুতরভাবে আহত হয়েছেন। এদিকে আলাদা আরেক ঘটনায় গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের একজন অফিসার গতকাল রাফায় আরপিজি ফায়ারের গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাও ইসরায়েলের বাহিনী নিশ্চিত করেছেন। ভারতের মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের বক্তব্যে দিল্লির ক্ষোভ। ভারতের সংখ্যালঘু মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে তার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজার পাশাপাশি ভারত ও মিয়ানমারের মুসলিমদের দুর্দশা নিয়ে বার্তা দেন খামেনি। পোস্টে তিনি লেখেন, আমরা যদি মিয়ানমার, গাজা এবং ভারত বা অন্য যে কোনো জায়গায় মুসলমানদের দুর্দশা সহ্য করে সেই সম্পর্কে উদাসীন থাকি তবে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। তিনি আরও বলেন, ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মাহ হিসেবে অভিন্ন পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি এই পোস্টে ক্ষুব্ধ হয়েছে ভারত। এমনকি তার মন্তব্য অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতের সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। বিবৃতিতে আরও দাবি করা হয় এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকারী দেশগুলোকে অন্য দেশ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ দেওয়ার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
পশ্চিমা রাজনীতিবিদরা ইসরায়েলি হত্যা যন্ত্রের জন্য সময় কিনে নিচ্ছে। অনেক বিশ্লেষক বিশ্বাস করেন ইরাক যুদ্ধের সময় এর সঙ্গে জড়িত এবং দায়িত্ব পালনকারী টনি ব্লেয়ারের মতো ব্যক্তিসহ পশ্চিমা নেতাদের জবাবদিহি করার ব্যর্থতা শুধুমাত্র সহিংসতার বৃদ্ধির দিকে নিয়ে যাবে। গাজা যুদ্ধে ব্রিটিশ ভূমিকা সংক্রান্ত তদন্তের সময় নতুন দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টাদের একজন। পার্সটুডের মতে এই পরামর্শদাতা ঘোষণা করেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময় ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছেন বলে তিনি সতর্কতা পেয়েছিলেন, তবে ক্যামেরন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এই সূত্রটি বলছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছিল যে ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ না করা হলে ব্রিটেন যুদ্ধ অপরাধের অংশীদার হিসেবে বিবেচিত হতে পারে। জানুয়ারিতে আইনি পরামর্শের বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরন বলেছিলেন যে তাকে কী নথি দেওয়া হয়েছিল তার মনে নেই। ইসরায়েলের দখলদার বাহিনী হিসেবে স্বীকৃত কিনা তাও সংশয় প্রকাশ করেন তিনি। এই অস্পষ্ট উত্তর এবং দায়িত্ব গ্রহণের অস্বীকৃতি এবং ধূম্রজালের সৃষ্টি হয়েছে, ফলে ক্যামেরন কি জানত এবং কি করত বা কি করেনি সে বিষয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন উপদেষ্টা উল্লেখ করেছেন যে কয়েক মাসের সতর্কতা এবং তথ্য প্রমাণের পর সেপ্টেম্বরে অস্ত্র রপ্তানি স্থগিত করা হয়েছিল। এই পরামর্শদাতা যোগ করেছেন যে এই ধরনের পদক্ষেপ আগে নেওয়া হলে ইসরায়েলের সঙ্গে ব্রিটেনের অস্ত্র ব্যবসার বিষয়ে অন্যান্য দেশের প্রতিক্রিয়ার উপর বড় প্রভাব ফেলত। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার এবং গাজায় অবাধে মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে ইসরায়েলের প্রতিবন্ধকতার বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা সত্ত্বেও ব্রিটেন এখনও এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট ন্যায় বিচার করতে সক্ষম হয়নি। এদিকে অনেক মানুষ এবং বিশেষজ্ঞরা যারা গাজায় মানব ট্র্যাজেডির প্রতিদিনের ছবি এবং ভিডিও দেখেন এই ধরনের বিবৃতি অগ্রহণযোগ্য বলে মনে করেন। এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বেদান্ত প্যাটেল এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ সম্পর্কে সাংবাদিকদের বারবার অস্পষ্ট উত্তর দিয়েছেন। হিন্দ রজবের হত্যাকাণ্ড থেকে শুরু করে বেকারিতে গণহত্যা, হাসপাতালের কাছে গণকবর আবিষ্কার এবং সাদা পতাকা নিয়ে মিছিল করা লোকজনদের গুলি করা, এই সমস্ত ঘটনার সাথে বারবার কথা বলা হয়েছিল। ইসরায়েল তদন্ত করছে। এই ধরনের প্রতিক্রিয়া প্রয়োজনীয় আন্তর্জাতিক পদক্ষেপ বিলম্বিত করার এবং জনমতকে বিভ্রান্ত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে দায়মুক্তির সংস্কৃতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর এবং হুমকিমূলক বক্তব্যের পরিবেশকে শক্তিশালী করছে। উদাহরণস্বরূপ টু গুড ইহুদি বয়েজ নামে একটি ইহুদি ইসরায়েলি পডকাস্টের নেভার মেনিঙ্গার এবং ইথান ওয়েনিস্টাইন এমন এক বিবৃতি দিয়েছে যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। তারা বলেছিল, আপনারা সাহায্য করতে পারবেন না, কিন্তু ভালো লাগছে যে আপনি যখন কনসার্টে নাচছেন তখন হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে।